ঠান্ডা জল খাবে না। এসো, সব ঠান্ডা হয়ে যাবে। কি হলো? এসো। এসো, আগে এটা নিয়ে ভাত খাও। এটা কার রান্না? কেন, আমি পাবো না? না, এটা তোমার রান্না নয়। না, শান্তি এনেছে, মৃণাল পাঠিয়েছে। এটা এখনই নিচে ফেরত পাঠাও। মাই গুডনেস, তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আজ তোমার পাঠানো চকলেট নিচে যা নাটকটা হলো। ওরা যা করুক, এটা আমি অ্যাকসেপ্ট করেছি। কি করে পাঠিয়ে দেব? আর তাছাড়া তাছাড়া আমি যদি ফেরত পাঠিয়ে মৃণালের বিপদ হবে। তাহলে এটা ফেলে দাও। তুমি খাবে না? কেন বিরক্ত করছো? না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তুমি আমাকে একটু বোঝবার চেষ্টা করো। তুমি বোঝো না, তোমায় যদি কেউ অপমান করে আমার ভীষণ খারাপ লাগে। প্লিজ। বুঝি, আমি বুঝি। এবার এসো, এসো, একটু খেয়ে নাও। তুলেছে বল বেনু মামা? জায়গাটা কিন্তু খুব সুন্দর। যাবি? যেতে তো খুব ইচ্ছা হয়। ঘুরে আয় কদিনের জন্য। লিখেছে তো বেনু মামা। সে তো আমি রোজই যাচ্ছি। না রে, ইয়ার কি নয়। সত্যি সত্যি রে মন, আমার মনে হয় তোর কটা দিন বাইরে থেকে ঘুরে আসা খুব দরকার। দরকার কেন? দেখ, আমাদের চারপাশে যে পরিবেশ, চেনা লোকজন, তাদেরকে বোধহয় মাঝে মাঝে একটু দূর থেকে দেখা খুব দরকার। বুঝলাম না। কিছু না, ওই আসলে দেখবি হয় না, আমরা অনেক সময় ঠিক বুঝে উঠতে পারি না অনেক কিছু। অনেক মানুষকে চিনতে পারি না। ইনফ্যাক্ট নিজেরা যে কি চাইছি সেটাও ঠিক মতো বুঝে উঠতে পারি না। যা ঘটছে চারপাশে সবকিছুর সঙ্গে এত জড়িয়ে থাকি না আমরা, যে কোনো কিছু কি আলাদা করে আইডেন্টিফাই করা হয়ে ওঠে না। আর ঠিক তখন ওই ডিস্টেন্সটা হেল্প করে। তাই তুই আমায় পালিয়ে যেতে বলছিস? ভাই, আমাকে একটা কথা বলবি? ধর তোর খুব পালিয়ে যেতে ইচ্ছা করছে, আর আমার ভয়ঙ্কর বিপদ, তুই কি করবি? তোর ভয়ঙ্কর বিপদ, আমি পালিয়ে যাব, নিজের কথা ভাববো, সকলের থেকে দূরে চলে যাব। তারপর
আমি কিন্তু বুঝে গেছি ভাইয়া, তুই আমায় ছেড়ে দূরে চলে যাবি না আমার যদি কোনো প্রবলেম হয়? তোর পর তোকে তোর যদি খুব চোট ঠেঙায় তাহলে আমি একভাবে রিয়াক্ট করব, কিন্তু তুই যদি জুঁই ফুল এনে দেয়নি বলে ঝগড়া করিস বরের সঙ্গে, তাহলে সেটা তো অন্যরকম হবে। শুয়ে পড়ছে নাকি? হ্যাঁ, এই সবু সবু মনে করছি। চোখে ওষুধটা কে দেবে শুনি? ও মা, একদম ভুলে গেছি। তাই একদিন যদি ভুল হয়ে যেত ক্ষতি কি রে? কি হলো? দেখো ক্ষতি কি আমি না ঠিক বলতে পারবো না, বুঝলে রাঙা পিসি। দেখি চোখটা খোলা। আমি তো ডাক্তার নই, তবে তারা যখন বারবার বলেন তখন নিশ্চয়ই খারাপ কিছু একটা হবে। আর খারাপ কত খারাপ হবে না, চোখে দেখতেই পাবো না। তাতে কি হয়েছে? যা চোখের সামনে সব ঘটছে না, এর চেয়ে চোখ দুটো যাওয়াই ভালো, বুঝলি? রাঙা পিসি তুমি যে কি বলো, এই বয়সে চোখ চলে গেলে কি হবে তুমি তো জানো। হ্যাঁ জানি, তুই আমায় নিয়ে নিয়ে চলবি। কি রে আমি? হাসছিস যে, পারবি না? আগামীকাল কি হবে কেউ কি বলতে পারে রাঙা পিসি? বলতে পারি। তোকে তো আমি ছোট্ট থেকে দেখছি। হ্যাঁ শোন, তোর উপর আমার কত ভরসা জানিস না? জানি তো, কিন্তু আজ বাদে কাল আমি কোথায় থাকবো, তুমি কোথায় থাকবে, সে কথা কি কেউ বলতে পারে রাঙা পিসি? তুমি বলো। ও মা, কি অলক্ষণে কথা! আমাকে ছেড়ে, বাড়ি ছেড়ে তুই যাবি কোথায়? জানি না রাঙা পিসি, তবে মনে হচ্ছে এবারের পাঠ বোধহয় আমার ছুকলো। তোকে কি কেউ কিছু বলেছে? তুই আমাকে বল, আমি রাজুকে বলে এর একটা বিহিত করে দেবো। তোমার রাজু কি আর সত্যি কিছু করতে পারবে রাঙা পিসি? এত বড় একটা যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, অসহায়ভাবে চেয়ে থাকা ছাড়া মেজদার কি আর কিছু করার আছে তুমি বলো? এরা ভাইয়েরাই একসঙ্গে থাকতে পারছে না, আর আমি কি করে পারবো বলো? আমি তো এদের আপনার কেউ নই। কে যে আপন আর কে যে পর, সত্যি কি কেউ জানে? ওসব তোমার ভাবের কথা রাঙা পিসি, এসব তুমি কাউকে বলতে যেও না। যখন ভাঙন আসে তখন এসব ভাব, আবেগের সম্পর্ক সব খড়কুটোর মতো ভেসে যায়। এত মজবুত লাহাবাড়ির ভিত, এটাই শেষ পর্যন্ত রক্ষা পায় কিনা তাই দেখো। এমন কিছু যদি সত্যি হয়, আমি তো মুখ বুঝে থাকতে পারবো না অপু। আমাকে তো এসব অনায়াসে আটকানোর চেষ্টাই করতে হবে অপু। আমি তো চোখ বুঝে থাকতে পারবো না, জানিস অপু। মা বাবা, কাকা কাকিমা, দাদা বৌদি সবাই চলে গেল, আর আমি আমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে, ভার দিয়ে, তারা কোথায় গেল আমি আর পারি না অপু। আমার বড় কষ্ট হচ্ছে রে অপু। রাঙা পিসি তুমি শুয়ে পড়ো। জানিস অপু, ওরা আমার কাছে মাঝে মাঝে আসে, দাদা বৌদি, কাকা
কাকিমা সবাই আসে। না না, আমি আর ভাঙন হতে দেবো না, যেমন করে ওকে রুখতে হবে। দাদা, ও দাদা, বৌদি, আমি আর পারি না বৌদি, পরামর্শ দাও। রাঙা পিসি, এবার একটু চুপ করো। ওরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুনছি। চোখ বুঝে রাঙা পিসি, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমোতে চেষ্টা করো একটু। হ্যাঁ হ্যাঁ, যা বলেছি আমি সব শুনেছি। যেখানে ছিলে এতক্ষণ সেখানেই তো রাতটা কাটিয়ে আসলে পারতে। পূর্বপুরুষদের স্বভাবটা এখনো ঠিক রপ্ত করে উঠতে পারলাম না তো। চমৎকার, বংশমর্যাদার প্রতি কি সম্মান পাওয়া যায় না। পায়রা ওড়ানো, বুলবুলির লড়াই, বাইজি বাড়ি যাওয়া, মোসাহেব পোষা, এসবই তো বংশমর্যাদার লক্ষণ। সেকালের মতো একালে যতদিন না এগুলো রপ্ত করতে পারবো, তোমাকে খুশি করতে পারবো না। আমাকে খুশি করে নিয়ে তুমি যখন এতটাই কনসার্ন, তখন একটা কাজ করো না, হারানকে বলে দিও এরপর থেকে যদি তুমি ভদ্র সময়ে ঘরে ফিরতে না পারো তাহলে যেন গেস্ট রুমে তোমার বিছানা করে দেয়। এটা উত্তম প্রস্তাব। মানে একটাই চিন্তা যে এই আইনটা যদি সবাইকার জন্য বলবৎ হয় তাহলে গেস্ট রুমে জায়গার একটু অসুবিধা হয়ে যাবে না? মানে ওখানে তো খাট একটা। কি বলতে চাইছো কি তুমি? বলছি 19th সেঞ্চুরির লাহাবাবুরা দূরদর্শী ছিলেন, সেই জন্য তারা ওই বেশি রাত হয়ে গেলে বাড়ি ফেরার হ্যাপায় যেতেন না। তা না হলে গেস্ট রুমের দখল নিয়ে মারামারি বেঁধে যেত। বুঝতে পারছি, যাদের সাথে মেলামেশা করছো তাদের থেকে এইসব নোংরা রসিকতা শিখে আসছো, কিন্তু এটা একটা ভদ্র বাড়ি, এখানে সুস্থ রুচিসম্পন্ন মানুষজন থাকে। তোমার এসব গোদা রসিকতা শুনলে গা ঘিন ঘিন করে। তাই? হ্যাঁ তাই। বেশ, তাহলে আমার কি করণীয় সেটা বল। কি করণীয় সেটা তো মেজদা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তোমার যদি চামড়া মোটা হয় তাহলে। সোহিনী, এটা সত্যি কথা বলেছো জানো তো, আমার চামড়াটা একটু মোটাই, কিছুটা গন্ডারের মতোই, কিন্তু আমার চিন্তাটা কোথায় জানো তো সোহিনী, যে আমার সংস্পর্শে থেকে থেকে তোমার ওই সেন্সিটিভ স্কিনটাও কিরকম যেন এফেক্টেড হয়ে যাচ্ছে। তা নাহলে মেজদা যা বললেন তাতে করে এতক্ষণে কিন্তু তোমার বাক্স প্যাটরা গুছিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। আমি আমি কেন বাক্স প্যাটরা গোছাতে যাব? আমাকে তো মেজদা কিছু বলেননি। তা বলেনি, কিন্তু আনফর্চুনেটলি আমরা তো স্বামী স্ত্রী সোহিনী, আর মেজদা নিশ্চয়ই এটা চাইবেন না যে আমি আমার সতী সাধ্যী স্ত্রীকে একা ফেলে রেখে আমি বাড়ির বাইরে চলে যাব। তুমি একটা সাংঘাতিক মিসকনসেপশন নিয়ে আছো রণেন্দ্রনাথ লাহা, স্পষ্ট করে জেনে নাও। আনফর্চুনেটলি আমি তোমার স্ত্রী হলেও ফর্চুনেটলি আমি লাহা বাড়ির বউ, আর আমার এই পরিচয় কেড়ে নেওয়ার সাধ্য কারণ নেই। তোমার মতো অপদার্থ ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া গেলেও বাড়ির বউকে বার করে দেওয়া যায় না। হ্যাঁ, সেই জন্যই বলছি তোমাকে, এখনো যদি নিজের চোখের চামড়া বলে কিছু থাকে তাহলে আমার পরামর্শ নাও। হয় বদলি টদলি নিয়ে কলকাতার বাইরে কোথাও চলে যাও, নাহলে তোমার ওই 2 পয়সার চাকরির মায়া ছেড়ে নিজের দাদার পাশে গিয়ে দাঁড়াও। আমার এই 2 পয়সার চাকরির জন্য সোহিনী তোমাদের এই
বিশাল সাম্রাজ্য যে থরথর করে কাঁপছে। তাই আমার তো এখন কলকাতা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অনেক রাত হয়ে গেছে, লাইটটা নিভিয়ে দিই, তোমার খুব অসুবিধা হচ্ছে। দিদি একা একা হাসছো? কি হলো কি? বাবরে, জানো তো বৌদি, কাল ছোট মাসি বাড়ি যাওয়ার সময় আমি বুড়িকে নিয়ে পিজির সামনে দিয়ে যাচ্ছি, অমনি বর্ষা নিশ্চয়ই ভর্তি হতে চাইলো। না গো, আমি হঠাৎ বলেছি ওকে যে দেখ বুড়ি, এই পিজিতে তুই জন্মেছিলি। আর ব্যাস, অমনি সে ট্যাক্সি থেকে নেমে প্রায় পিজির গেটের মধ্যে ঢুকে যায় আর কি। আমি কোনো মতে আটকেছি। কেন কেন? আর ও কি বললো জানো? ও বললো যে ওর নিজের জন্মস্থানটা না যদি নিজের চোখে দেখে আসে তাহলে নাকি ওর জীবনই বৃথা। ওসব পারেও বটে। তো যাই বলো, আমাদের সব ছেলেপুলোই তো পিজিতে জন্মেছে। বর্ষাকে বলো একদিন ব্রত, কোয়েল, মোহর সকলকে নিয়ে জন্মস্থান পরিদর্শন করে আসো। তাহলে তো জীবনই বৃথা হয়ে যাবে, কি বলো? শিগগির চলে যাক একদিন। মোহরেরও বুঝি পিজিতেই জন্ম। আমি যতদূর জানি তোমরা তো কেউই জানো না যে মোহরের কোথায় জন্ম। হ্যাঁ, সত্যি জানি না। আসলে কি জানো, সকলের কথা বলতে গিয়ে বোধহয় আমি না এটাই বুঝতে পারি না। দেখো, মোহরকে তো আমি বহুদিন কাছ থেকে দেখছি। ও যতটা তোমার কাছে মানুষ, ঠিক ততটাই আমার কাছে মানুষ। তবু আমার পক্ষে আমাদের নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে একটা পরের মেয়েকে আমি কিছু